হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মক 4 নিয়ে আলোচনা করব। তো আজকের যে মক 4 তার প্রথম প্রশ্ন আমাদের বলেছিল যে দুটি একই ব্যাসার্ধের ধাতব গোলক আছে, তার মধ্যে একটা ফাঁপা একটা নিরেট। তাহলে আমরা কি জানি, যদি একই ব্যাসার্ধের গোলক হয়ে থাকে, সেটা ফাঁপা হোক বা নিরেট, তার ক্ষেত্রে কি হয় না, গোলক দুটিকে যদি আমরা সর্বোচ্চ আধানে আহিত করি, তাহলে সমান পরিমাণ আধানের আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ দুটো গোলককেই আমাদের আহিত করতে ইকুয়াল পরিমাণ চার্জ আমাদের দরকার। নেক্সট দেখো যে কারণটা কি না, একটা ফাঁপা হোক বা নিরেট, যে আধানটা আমরা দিব সেটা তার পরিবাহীর পৃষ্ঠেই চলে যাবে, আর ব্যাসার্ধ যদি সেম হয় তাহলে দুজন ইকুয়ালি নেবে। এটাই এখানে লেখা আছে, জাস্ট থিওরির একটা প্রশ্ন। দুয়ের দাগে দেখো যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ তার বিস্তার লাভের সময় এর শক্তি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রের মধ্যে সমানভাবে বণ্টিত হয়। তাহলে এটা কি আছে, একদম সঠিক কথা, যে শক্তিটা কি হয় এখানে উভয় ক্ষেত্রেই সমানভাবেই বণ্টিত হয়। নেক্সট বলেছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে আমাদের এখানে গড় শক্তি ঘনত্ব দেওয়া আছে, ইউ অ্যাভারেজ সমান হাফ এপসাইলন নট ই নট স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটাও কি আছে, শক্তি ঘনত্বের ফর্মুলা এটাই লেখা হয়ে থাকে। আর তড়িৎ চুম্বকীয় বিকিরণের চাপের মাত্রা কখনো এটা হয় না, কারণ বিকিরণ চাপ পি সমান কে লেখা হয়ে থাকে আই বাই সি। তাহলে এখানে এদের মাত্রা যদি তোমরা দেখতে যাও তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এটা ভুল আছে। তাহলে প্রথম দুটো সঠিক এবং 3 নম্বরটা সঠিক না, তাহলে ডিটা হবে এদের সঠিক সূত্র। নেক্সট দেখো, কারশফের যে ভোল্টেজ সূত্রটা আছে এটা কোন সংরক্ষণ নীতি নির্দেশ করে না, আমরা জানি যে কারেন্টের লটা আধান সংরক্ষণ আর ভোল্টেজটা শক্তি সংরক্ষণকে নির্দেশ করে। এবার সমান গতি সম্পন্ন একটা প্রোটন আছে, একটি ডয়টেরন আছে এবং আলফা কণা সুষম চুম্বক ক্ষেত্র বিতে বৃত্তাকার পথে ঘুরছে। কণা তিনটির ক্ষেত্রে বৃত্তপথের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা প্রোটনের ব্যাসার্ধ, এটা ডয়টেরনের এবং এটা আলফা কণার জন্য। তাহলে কোন বিকল্পটা এদের মধ্যে সঠিক? তাহলে বলো যে প্রোটনের যে ভর সেটাকে আমরা লিখছি যে মাস অফ প্রোটন বা এমপি বলে লিখে রাখলাম। এটা সমান আমি ধরে নিচ্ছি যে প্রোটনের উপর এম। নেক্সট হচ্ছে এর আধান যেটা, সেটা প্লাস কিউ হচ্ছে। আর ডয়টেরন, নেক্সট ছিল ডয়টেরন, তাহলে ডয়টেরনের ভর এম ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সেটা কি হয়ে থাকে না, একটা প্রোটনের ভরের দ্বিগুণ হয়ে থাকে, তাহলে এটাকে 2m বলতে পারি। এবং এর যে আধান হয় একটা প্রোটনের আধানের সমান, অর্থাৎ কিউই হয়। নেক্সট আর ছিল একটা কি, আলফা কণা। তাহলে আলফা কণার যে ভর হবে সেটাকে এম আলফা বলছি। একটা আলফা কণার ভর কত হয়ে থাকে না, একটা প্রোটনের যা ভর হয়ে থাকে তার 4 গুণ হয়ে থাকে, এবং এর আধানটা কি হয়ে থাকে, একটা প্রোটনের আধানের দ্বিগুণ, অর্থাৎ এটার চার্জটা হয়ে যাবে +2q। এবার আমাদের কি বলেছে না, প্রতিটি কণার ক্ষেত্রে দেখো যে এদের সমান গতিশক্তি, অর্থাৎ এদের গতিশক্তিটা সেম। তাহলে এখান থেকে আমরা কি কি বের করতে পারবো না, আমরা এখান থেকে লিখতে পারি যে ধরো একটা, যদি আমরা জানি যে বি চুম্বক ক্ষেত্রে কিউ আধান, এম ভর বিশিষ্ট আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, তাহলে তার উপর যে বলটা কাজ করে সেটা কি, কিউ ভিবি। সেটা কার সাথে সমান হয় না, এম ভি স্কোয়ার বাই আর এর সাথে সমান হয়। এম ভি স্কোয়ার বাই আর এর সাথে সমান হয়, আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, তাহলে এটা সাথে সমান, অর্থাৎ অভিকেন্দ্র বলের সাথে এই বলটা সমান হয়ে থাকে। তাহলে এখানে ভিবি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আর সমান আমরা এই ফর্মুলাটা জানি যে এম ভি বাই বি কিউ, এটা লেখা হয়। তাহলে এই ফর্মুলাটা আমার কাজে লাগবে, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রাখছি। নেক্সট আবার কাইনেটিক এনার্জি, সমান আমরা কি লিখতে পারি না, কাইনেটিক এনার্জি কে সমান আমরা লিখি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, বা ভি সমান এখান থেকে লেখা যেতে পারে √2k/m, এটা লেখা যায়। তাহলে এই যে ভি এর ভ্যালুটা এইখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে ভি এর ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। 1 নম্বরে ভি এর ভ্যালু বসালে আর সমান কি আসছে না, এম বাই কিউবিটা বাইরে লিখলাম, এম বাই কিউবি √2k/m। এই এমটা যদি ভিতরে প্রবেশ করে তাহলে কত হয়ে যায়, 1/কিউবি, ভিতরে প্রবেশ করালে 2k/m²/m। তাহলে আলটিমেটলি থাকছে আমাদের যে 1/কিউবি আর √2k/m, অর্থাৎ ভি সমান এটা পাচ্ছি। তাহলে ভি এর সাথে কিরকম রিলেশন, তাহলে এটা আমরা পেলাম আর সমান,
এটা আমরা আর এর সমান একটা রিলেশন বের করলাম। তাহলে আর এর সাথে কিরকম রিলেশন আছে আধান আর ভরের? না, আর সমান যদি দেখি তাহলে আর প্রপোর্শনাল টু ভরের সাথে রুট আছে, আর আধানের সাথে কি আছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার এই রিলেশনটাকে ইউজ করে নেব। তাহলে প্রোটনের ক্ষেত্রে যদি করি, প্রোটন, তাহলে প্রোটনের ক্ষেত্রে এটা কি হবে? মাস অফ প্রোটন, আর আধানটা প্রোটনের আধান যা হবে। তাহলে মাস অফ প্রোটন কত লিখেছিলাম? রুট এম। আর প্রোটনের যে চার্জটা ধরে নাও, একটা ইলেকট্রনের চার্জের সমান কিন্তু পজিটিভ। নেক্সট হচ্ছে ডিউটেরন ছিল, ডিউটেরন, তার ক্ষেত্রে কি হবে? মাস অফ ডিউটেরন আর চার্জ অফ ডিউটেরন। তাহলে মাস অফ ডিউটেরন কত হয়েছিল? না, প্রোটনের ভরের দ্বিগুণ বাই ই। তাহলে এটাকে তো এরকম লেখা যাবে যে √2 ইন্টু √m/e, মানে একটা প্রোটনের √2 গুণ প্রোটনের যা এসেছিল। আর একটা আলফা কণার ক্ষেত্রে যদি বলি তাহলে রুট অফ মাস অফ আলফা বাই চার্জ অফ আলফা। তাহলে মাস অফ আলফা কত ছিল? না, 4 গুণ ছিল প্রোটনের ভরের, আর এর যে চার্জটা ছিল সেটা ছিল দ্বিগুণ, এদের যা চার্জ হয় তার দ্বিগুণ। তাহলে এটা সমান আসছে, দেখো 4-এর বর্গমূল করলে 2 পাবে, এবং রুট এম তো থাকছেই, আর নিচে আছে 2e। তাহলে দেখো 2 2 ক্যান্সেল, এখানে পড়ে থাকছে √m/e। তাহলে এগুলো আমরা কি পেলাম? না, এটা পেলাম আমরা আরপি, এটা আমরা পেলাম কি আরডি, আর এটা পেলাম আর আলফা, কারণ আর এর সাথে এগুলো রিলেশন ছিল। তাহলে এখান থেকে এটুকু তো দেখতে পেলাম যে রেডিয়াস অফ প্রোটন কত? √m/e, আর রেডিয়াস অফ আলফা √m/e। তাহলে দুজন সমান, তার মানে আর পি আর আর আলফা পরস্পর সমান। এবং এখানে দেখো যে √2 এর একটা কিছু একটা ভ্যালু আছে 1.414 ইন্টু এটা লেখা হবে √m/e, মানে এদের চেয়ে কি বেশি। তাহলে এরা কার চেয়ে ছোট? না, এরা হচ্ছে ডিউটেরনের যে ভর, তার মানে ব্যাসার্ধ তার চেয়ে ছোট। তাহলে এখানে লিখতে পারি আর আলফা সমান আর পি লেস দেন আর ডি, যেটা হবে সেটা। তাহলে আর আলফা আর পি লেস দেন আর ডি একটাই অপশন আছে, তাহলে অপশন এ হবে এটার সঠিক উত্তর। নেক্সট দেখো, একটা এসি বর্তনীর তড়িৎ চালক বল ই সমান দেওয়া আছে, বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে সেখান থেকে কি কি বের করা হবে? 5-এরটা। তাহলে প্রথমে বলো যে এখানে বলেছে বর্তনীর গড় ব্যয়িত ক্ষমতা। তাহলে বর্তনীর গড় মানে যে ব্যয়িত ক্ষমতা সেটা বের করার ফর্মুলা পি এভারেজ সমান হাফ ভি নট আই নট কস ফাই। ফাই হচ্ছে দশা পার্থক্য যেটা। তাহলে হাফ ভি নট আই নট করলে কত আসছে? দেখো হাফ ইন্টু, এটা হচ্ছে আই নট, এটা আই নট, আর এটা হচ্ছে ভি নট বলতে পারো বা ই নট বলতে পারো, যা খুশি একই জিনিস, তড়িৎ চালক বল। তাহলে এখানে 100 ইন্টু আই নট কত 20 ইন্টু কস ফাই, মানে হচ্ছে দশা পার্থক্য, এইটা হচ্ছে কত? দশা পার্থক্য। তাহলে এখানে দশা পার্থক্য হচ্ছে পাই/4। তাহলে এটা করলে কত আসছে? না 1000, 2 10 20, 2 10 20, তাহলে 10 গুণিত 100 মানে 1000, আর cos পাই/4 মানে হচ্ছে কত? 1/√2, তাহলে 1000/√2। তাহলে এটার অ্যান্সার আসছে 1000/√2। তাহলে এইখানে দেখো দুটো অপশন তো সেম দেখাচ্ছে, চলো দেখে নেওয়া যাক আর কোনটা হতে পারে। এটা হচ্ছে 1000/√2। নেক্সট বের করতে বলেছি কি? ওয়াটবিহীন প্রবাহ। ওয়াটবিহীন প্রবাহ হচ্ছে বের করার ফর্মুলা হয়, ওয়াটবিহীন প্রবাহকে এরকম লেখা হয় আই ওয়াটবিহীন কারেন্ট সমান লেখা হয় I0/√2 ইন্টু সাইন ফাই। এটা হচ্ছে ওয়াটবিহীন প্রবাহ বের করার ফর্মুলা। তাহলে আই নট কত ছিল? 20/√2 ইন্টু সাইন ফাইয়ের ভ্যালু কত? সাইন 45 পাই/4। পাই/4 মানে কত? 45। তাহলে ফাইয়ের ভ্যালু দশা পার্থক্য, পাই/4 এর জায়গায় 45 লিখছে, একই জিনিস। তাহলে এখানে লিখতে পারি যে 20/√2 ইন্টু 1/√2। তাহলে এটা করলে আসছে 10। তাহলে অ্যান্সার কত হবে? 1000/√2 ইন্টু 10। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে দুটো অপশন একই রকমই আছে। তাহলে এখান থেকে যে কোনো একটি চুজ করতে হবে। আচ্ছা, একটা অপশনই আছে, এটা 100/√2 আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 6-টা, যে একটা স্থায়ী চুম্বকের উপাদান বলে দেওয়া আছে কিনা, স্থায়ী চুম্বকের উপাদান বাছাইয়ের ক্ষেত্রে কোন জিনিসগুলো তোমাদের দেখে নিতে হবে, বিবৃতিগুলো সঠিক। এক বলেছে তার কি ধারণ ক্ষমতা বেশি হওয়া প্রয়োজন,
তার সহনশীলতা বেশি হওয়া প্রয়োজন। আর নেক্সট আছে চুম্বক ভেদ্যতা বেশি হওয়া প্রয়োজন। তাহলে বলো এটা কি বেশি হওয়া প্রয়োজন? তাহলে যদি আমরা সেই হিস্টেরেসিস লুপের কথা ভাবি, যে কাঁচা লোহা ইস্পাতের যে হিস্টেরেসিস লুপ, তাহলে সেটা দেখলে বুঝতে পারবে। তাহলে এখানে কি বলতে পারি, যে তার ধারণ ক্ষমতা বেশি হওয়া প্রয়োজন। অবশ্যই তার সহনশীলতাও বেশি হওয়া প্রয়োজন একটা স্থায়ী চুম্বক হতে গেলে, এবং তার চুম্বক ভেদ্যতাও বেশি হওয়া প্রয়োজন। তাহলে তিনটেই সঠিক হতে হবে। তাহলে অপশন ডিটা আমরা সঠিক বলবো। নেক্সট দেখো, এম সংখ্যক একই রকম সমান্তরাল পাত ধারক যদি থাকে, তাহলে তাদের যুক্ত করে যে আমরা সংস্থাটা গঠন করব, তার যে ধারকত্বটা হবে সেটা সবসময় মনে রাখবে M-1 এর সাথে সমানুপাতিক হয়ে থাকে। তাহলে সবসময় মনে রাখবে যে ধারকত্ব C প্রপোর্শনাল টু হয় M-1। নেক্সট দেখো, একটা ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে রোধাঙ্ককে রো দিয়ে প্রকাশ করা হয়, আর পরিবাহিতাঙ্ককে সিগমা দিয়ে। তাহলে সিগমা সমান আমরা কি লিখি, 1/ρ বলতে পারি। অর্থাৎ রোধাঙ্কের অনন্যককেই পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে এখানে বলেছে যে পরিবাহিতার অনন্যক রোধাঙ্ক, হ্যাঁ বলা যাবে। তাহলে এখানে কোনটা আমরা সঠিক বলবো না, অপশন ডি। দেখো এ এবং বিবৃতি পরস্পর বিরোধী না, এটা ঠিক, এটাও ঠিক। বিবৃতি বি আর বিবৃতি এ এর কারণ না, এটা ওর কারণ নয় কখনো। এ সঠিক কিন্তু বি সঠিক না, তাহলে এটা হবে না। তাহলে এইটা আমাদের চুজ করতে হবে, যে এ আর বি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু উভয় তথ্যই কি সঠিক, যে উষ্ণতার ভিত্তিতে পরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায়। আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করার জন্য আমরা ফ্যারাডের কোন সূত্র ব্যবহার করব, দ্বিতীয় সূত্র, কারণ ই সমান পড়েছিলাম -d∅dt। এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে নির্ণয় করা হবে। নেক্সট দেখো, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্র দেওয়া আছে বি, তড়িৎ ক্ষেত্র ই। তাহলে তরঙ্গের গতির অভিমুখ কোন দিকে হয়? সবসময় মনে রাখবে যে তরঙ্গের গতির অভিমুখ হয় ই ক্রস বি এর দিকে। তরঙ্গের গতির অভিমুখ হবে ই ক্রস বি। নেক্সট চলে আসো সেকশন বি। সেকশন বিতে বলেছে যে ত্বরণ নিয়ে গতিশীল কোণ তড়িৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে। তাহলে আমরা কি পড়েছিলাম, যে ত্বরণ নিয়ে গতিশীল কণা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি শক্তি আর ভরবেগ বহন করে। তাহলে এটা কি হবে না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি এক স্থান থেকে আরেক স্থানে শক্তি আর ভরবেগ বহন করে? তাহলে এটার অ্যান্সার হবে হ্যাঁ, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ভরবেগ আর শক্তি দুটোই বহন করে। তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা আমরা কি বলবো, ঠিক। নেক্সট দেখো, যে সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল কোনো আহিত কণার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে বলো, যদি একটা সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকে কোনো আহিত কণা, তাহলে তার গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না। নেক্সট বলেছে আহিত কণার উপর চুম্বক ক্ষেত্র দ্বারা কার্যটা অশূন্য। না, আহিত কণার উপর চুম্বক ক্ষেত্র দ্বারা যে কার্যটা হয় সর্বদাই শূন্য, কারণ এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে 90 ডিগ্রি। তাই জন্য এফ ডট এস এর যে ভ্যালু 90 ডিগ্রি হওয়ার জন্য এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কি হবে, cos 90 0। তার জন্য কার্যটা কিন্তু শূন্য হয়, তাহলে এটা ভুল আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দুটোই সঠিক। তাহলে 11টার ক্ষেত্রে আমরা কোনটাকে চুজ করব না, উভয় সঠিক, এটা এর সঠিক ব্যাখ্যা। আর আছে উভয় সঠিক, এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে আমরা এখানে 9, 10, 11 দাগ। তাহলে 11 দাগের প্রথমটা কি হবে না, দেখো যে এখানে কি হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে একটা তড়িৎ আধান, আর এরা যখন বহন করে কি শক্তি আর ভরবেগ। তাহলে এটার সাথে এটার কোনো কিন্তু সম্পর্ক নেই, মানে সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু দুটো তথ্যই সঠিক। তাহলে এটা আমরা 11। 12 দাগে আছে একটা সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল কোনো আহিত কণার গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, মানে এটা ভুল, আর দ্বিতীয়টা সঠিক। তাহলে এটার জন্য ডি অপশনটা আমরা চুজ করে নেব। সিতে বলেছে এ সঠিক, আচ্ছা এ সঠিক কিন্তু বি সঠিক নয়, তাহলে এটা হবে সিটা 12। তাহলে এখানে বি হবে, এখানে সি হবে। নেক্সট দেখো, 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 10টি একই রকম ধারকের চিত্র দেওয়া আছে। পি আর কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। তাহলে 13টা। তাহলে এখানে কটা ধারক আছে দেখো, 1টা 2টো 3টে 4টা। তাহলে 4টা ধারকের সমান্তরাল আছে, তাহলে কি হবে সি প্লাস সি প্লাস সি এরকম করে যোগ করে দেবো, মানে 1 মাইক্রোফ্যারাড করে যদি থাকে, তাহলে এখান থেকে যে তুল্য ধারকত্বটা কত আসবে যদি বলি,
বা এখানটা এরকম করে দিতে পারো, ধরে নিচ্ছি এগুলো সব সি করে, সি 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 সি। তাহলে এখানে সবগুলো যোগ করে দিলে কত আসবে, সমান্তরালে সি প্লাস সি প্লাস সি প্লাস সি মানে 4C আসবে। এটাকে আমি বলে দিচ্ছি এই সেটটার জন্য C1 দ্বারা কত। মাঝখানে দেখো এটাও যদি সি হয় এটা সি, প্যারালালের ক্ষেত্রে কত হবে, সি প্লাস সি। তাহলে সি স্কোয়ার বাই টু সি মানে C/2। তাহলে এখান থেকে পাবে কত, C/2। এটা কত, C2 ধরে নাও। এখানে আবার দেখো এটাও সি, এটাও সি, এটাও সি, এটাও সি, তাহলে 1 2 3 4টা আছে। তাহলে এখানেও আমরা পাবো টোটাল 4C। তাহলে C3টাও পেয়ে গেলাম 4C। এবার এরা নিজেদের মধ্যে কিসে আছে দেখো, প্যারালাল। তাহলে এখন এরকম ভাবে লিখতে পারি যে টোটাল পি আর কিউ এর মধ্যে বার করতে হবে। তাহলে 1/CP/Q সমান কি লেখা যেতে পারে, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এবার 1/C1 কত পেয়েছিলাম, 1/4C, আর 1/C2 পেয়েছিলাম 1/C/2, আর এটা পেয়েছিলাম 1/4C। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো না, 5/2C পাবো। তাহলে সেটা কার ভ্যালু না, 1/CP/Q এর ভ্যালু। তাহলে আমার দরকার CP/Q। তাহলে CP/Q সমান আমরা লিখতে পারি যে 2C/5। এবার সি এর ভ্যালু তো দেওয়া ছিল কত করে না, 1 মাইক্রোফ্যারাড করেছিল এক একটা ধারক, তাহলে 2 এর 5 ইন্টু 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা করলে আসবে 5 দিয়ে ভাগ করো, 5 0 0 5 4 20, 0.4 মাইক্রোফ্যারাড হবে এটার অ্যান্সার। তাহলে 0.4 মাইক্রোফ্যারাড এটার অ্যান্সার। তারপর দেখো একটা সার্কিট দেওয়া আছে। তাহলে এই সার্কিটটা আমরা কিভাবে সলভ করতে পারবো না, আমাদের বলেছে এ আর সি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে। তাহলে কি করবে না, এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে একটা ব্যাটারি যোগ করে দাও, একটা ভি ভোল্টের ব্যাটারি যোগ করে দাও। এবার তাহলে এখান দিয়ে এটাকে ভি ভোল্টের ব্যাটারি যোগ করলাম। এবার এখানে আমরা কারশফের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটা এ, এটা বি পয়েন্ট, এবং এখানে নাম দিয়ে দিতে পারো ই আর এফ দিয়ে দিতে পারো, ই পয়েন্ট। এটা এফ পয়েন্ট দিয়ে দাও। আর এখানে যে ব্যাটারিটা আছে এটা প্লাস মাইনাস, এটাকে ভি ভোল্ট ধরে। তাহলে এ প্রান্তের যে ভোল্টেজটা, এ প্রান্তের ভোল্টেজটা আমি ধরছি ভি, আর সি প্রান্তের ভোল্টেজটাকে বলছি 0। তাহলে এটা কিভাবে করব, তাহলে এখানে যদি আমরা মুছে দিই, এই জায়গাটা ক্লিন করে নাও। এবার এই ছবিটা ফলো করো। প্রথমে কারশফের সূত্র প্রয়োগ করব, প্রথমে কোন বিন্দুতে, ধরো বি বিন্দুতে, এই বি বিন্দুর কথা বলছি। তাহলে বি পয়েন্টে কি দেবে, বি পয়েন্টে যদি যাই তাহলে দেখো এই দুজনের মধ্যে বিভব পার্থক্য কত, ভিবি মাইনাস ভিএ বাই এর এখানে রোধ কত আছে আর। তাহলে আমি কেসিএল অ্যাপ্লাই করছি, প্লাস নেক্সট পয়েন্ট দেখো ভিবি, বি আর ই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, আর তাদের মধ্যে একটা রোধ আছে আর, প্লাস ভিবি আর এফ এর মধ্যে একটা বিভব পার্থক্য পাবো, ভিবি মাইনাস ভিই হবে, এটা ভিবি মাইনাস ভিএফ বাই আর এদের মধ্যে। তাহলে এখানের যে মোট কারেন্টটা হবে, তাহলে এখানে দেখলাম ভিবি আর ভি এর মধ্যে, ভিবি আর ভিএফ এর মধ্যে, আর ভিবি আর ভি এর মধ্যে। তাহলে এখানের যে মোট কারেন্টটা হবে সেটা কি হয় না 0। তাহলে এখান থেকে পাচ্ছি কি দেখো, যে ভিবি ভিবি আর ভিবি যোগ করলে কত হচ্ছে 3VB, মাইনাস এখান থেকে পাচ্ছি ভিই মাইনাস আসছে ভিএফ, এটা সমান কত আসছে না, এই যে ভিএটা আছে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে ভিএ। এবার ভি এর ভি এ প্রান্তে, এই যে এ প্রান্তে ভোল্টেজ কত ছিল, এ প্রান্তে ভোল্টেজ ভি ছিল আর সি প্রান্তে 0 ছিল, তাহলে ভি এ সমান আমি লিখে দিতেই পারি যে ভি। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও।
এবার বি প্রান্তের পরে চলে আসো ডি প্রান্তে। ডি বিন্দুতে দেখো ভোল্টেজ ডিফারেন্স ভিডি মাইনাস ভিসি একই রকম ভাবে বাই আর প্লাস ভিডি মাইনাস ভিই বাই আর প্লাস ভিডি মাইনাস ভি এফ বাই আর সমান 0। টোটাল কারেন্ট 0 হবে। তাহলে এখান থেকে পাচ্ছি বা কটা ভিই আছে দেখো, একটা, এখানে ভিই আছে। তাহলে এখান থেকে পাওয়া যাবে ভিডি 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 মানে 3 বার ভিডি আছে, 3 ভিডি মাইনাস ভিই মাইনাস ভিএফ সমান ভিসিটাকে এদিকে পাঠিয়ে দিলাম, সমান হচ্ছে ভিসি। এবার সি প্রান্তের ভোল্টেজ কত ছিল বলো, সি প্রান্তের ভোল্টেজ ছিল 0। তাহলে এটার জায়গায় ভিসির জায়গায় লিখলাম 0। তাহলে ভিসি যদি 0 লিখি তাহলে দেখা যাচ্ছে যে ভিই ভিই প্লাস হচ্ছে ভিএফ এটা সমান আসছে 3 ভি। তাহলে এটাকে 2 নম্বর দিয়ে দাও। একই রকম ভাবে ই পয়েন্টে চলে আসে। ই পয়েন্টে যদি দেখি তাহলে ভিই মাইনাস ভিবি বাই আর প্লাস ভিই মাইনাস ভিসি বাই আর প্লাস ভিই মাইনাস ভিএফ। তাহলে প্রথমে করলাম ভিই মাইনাস ভিবি বাই আর, ভিই মাইনাস ভিসি বাই আর, ভিই মাইনাস ভিডি বাই আর, তারপর করব ভিই মাইনাস ভিএফ বাই আর, এটা সমান 0। তাহলে এখানে দেখতে পাচ্ছ কটা ভিই আছে না, 4টা। তাহলে 4 ভিই মাইনাস ভিবি মাইনাস ভিডি মাইনাস ভিএফ সমান 0। অর্থাৎ কেসিএল অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ, অর্থাৎ সব কারেন্টগুলো সমষ্টি কি হয়, জাংশন পয়েন্টে 0 হয়। আরেকটা জাংশন পয়েন্ট দেখো এফ। এফ পয়েন্টে যদি দেখি তাহলে ভিএফ মাইনাস ভিএ বাই আর, ভিএফ মাইনাস ভিবি বাই আর, আর ভিএফ মাইনাস ভিডি বাই আর, আর থাকছে ভিএফ মাইনাস ভিই বাই আর, এটা সমান কত আসছে 0। তাহলে এখানেও দেখো 4টা ভিএফ আছে, 4 ভিএফ মাইনাস ভিবি মাইনাস আসছে এখানে ভিডি মাইনাস ভিই সমান হবে কি পড়ে থাকছে এ। তাহলে ভিএ আর ভিএ প্রান্তের ভোল্টেজ কত হয় ভি, তাহলে এটা সমান 4 নম্বর। এবার সমীকরণ 2 থেকে, সমীকরণ 2 থেকে, সমীকরণ 2তে কি আছে না ভিই প্লাস ভিএফ এই দুটো মিলে হয়েছিল 3 ভিডি। সেটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল এইটা, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই কি পাবো, তাহলে ভিই মাইনাস ভিএফ এটা সমান কি হয় 3 ভিডি। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে যদি মানটা বসাই 3 ভিবি মাইনাস 3 ভিডি সমান আসছে ভি, বা ভিবি মাইনাস ভিডি সমান আসবে ভি/3। তাহলে এটাকে দিয়ে দিচ্ছি 5 নম্বর সমীকরণ। এরপরে চলে আসো 4 নম্বর। তাহলে 4 নম্বর সমীকরণ থেকে যদি 3 নম্বর বিয়োগ করি তাহলে কি আসে, 4 ভিএফ মাইনাস ভিবি মাইনাস ভিডি মাইনাস ভিই মাইনাস অফ 4 ভিই মাইনাস ভিবি মাইনাস ভিডি আর মাইনাস ভিএফ, এটা সমান কি লিখা হবে ভি-0। বা এখান থেকে আসবে 5 ভিএফ মাইনাস 5 ভিই সমান হচ্ছে ভি, বা ভিএফ মাইনাস ভিই সমান আসছে ভি/5। তাহলে এটাকে কত নম্বর সমীকরণ দিলাম, 6 নম্বর। এবার সমীকরণ 2 এবং
সমীকরণ 6 সমাধান করব। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? 2 নম্বর ছিল ভিই প্লাস ভিএফ সমান হয়েছিল 3ভিডি, আর এখন হয়েছে ভিই ভিএফ মাইনাস ভি সমান ভি/5। তাহলে দুটোকে যদি সমাধান করি 3 আর 6, তাহলে কি পাবো না 3 আর 6 সমাধান করলে ভিই সমান পেয়ে যাবে 2v/5, এবং এখান থেকে ভিএফ সমান পেয়ে যাবে 3v/5। এবার সমীকরণ 2 থেকে ভিই প্লাস ভিএফ সমান কি লেখা হবে? ভি, তাহলে 3ভিডি সমান কি আসছে? ভি, বা ভিডি সমান কি আসবে? ভি/3। কারণ ভিই প্লাস ভিএফ সমান কি হয়েছিল? 3ভিডি, আর ভিই প্লাস ভিএফ যদি করা হয় এখন, তাহলে দেখো এখানে যদি আমরা এই যে দুজনকে যদি যোগ করি কি পাবো? ভিই প্লাস ভিএফ করলে 3v প্লাস 2v/5, মানে কত আসছে? 5v/5, 5 ক্যান্সেল হলে তো ভি আসছে, তাই সেটাই লিখলাম এখানে যে ভি, ভি প্লাস ভিএফ সমান ভি। আর ভি প্লাস ভিএফ মানে কি হতো? 2 নম্বর সমীকরণ যদি দেখো তাহলে 3ভিডি হতো, তাহলে সেখান থেকে ভিডিও পাওয়া গেল। নেক্সট 5 নম্বর সমীকরণ থেকে, 5 নম্বর সমীকরণ থেকে কি পাবো না ভিবি সমান ভিবি সমান কি লিখতে পারি না ভিডি প্লাস ভি/3। এবার ভিডি মানে তো পেয়েছি ভি/3, আর এটাও ভি/3, তাহলে হয়ে যাচ্ছে 2v/3। এটা হচ্ছে ভিবির ভ্যালু। এবার মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুতে মোট কত কারেন্ট ঢুকছিল যদি ছবি দেখি, তাহলে এই বিন্দুতে এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, তাহলে এখানেও আই কারেন্ট ঢুকছিল, যখন নির্গত হবে সেখান দিয়ে আই কারেন্টই নির্গত হবে। তাহলে মোট প্রবাহ ছিল আই, আই সমান কি লিখতে পারি? আই এ বি প্লাস আই এ এফ, আই এ এফ, কারণ কারেন্টটা এখানে দুটো শাখাতে ভাগ হয়ে গেছিল। দেখো একটা কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্টটা এইদিকে কিছু গেছিল একটা, আর এদিকে, তাহলে এ এফ শাখার দিকে আর এ বি শাখার দিকে ভাগ হয়ে গেছিল, তাহলে সেই টোটাল কারেন্টটাই তো ভাগ হয়েছিল দুজনের মধ্যে, তাই সেটা লেখা আছে। আর এ আর বি বিন্দুর মধ্যে তো জানো যে বিভব কি লেখা হতে পারে? ভিএ মাইনাস ভিবি বাই আর, আর এর ক্ষেত্রে কি লেখা হবে? ভিএ মাইনাস ভিএফ বাই আর। এবার ভিএ মাইনাস ভিবি প্রত্যেকের মান বসাতে পারি। ভি এ প্রান্তের বিভব কত ছিল? ভি, আর ভিবি প্রান্তের বিভব কত পেলাম? 2v/3 বাই আর, প্লাস এ প্রান্তের বিভব কত? ভি, আর এফ প্রান্তের বিভব 3v/5 বাই আর। তাহলে সমান এখান থেকে আসছে 1-3, আর এদিকে আসছে 2, এখান থেকে মোট আসছে আমাদের 11v/15 আর। এত কারেন্ট আসছে, তো আমাদের তুল্য রোধ চেয়েছে এ আর সি বিন্দুর মধ্যে, তাহলে আর এসি, এ আর সি বিন্দুর মধ্যে ধরে রাখা, আর সমান কি লেখা হয়? ভি/আই। তাহলে ভি কত? মোট ভোল্টেজ ভি, ব্যাটারি লাগিয়েছিলাম ভি ভোল্টেজ এ আর সি প্রান্তের মধ্যে, আর কারেন্ট এখানে কত আছে? 11v/15 আর। তাহলে এটা উল্টে গেলে ভিভি ক্যান্সেল, তাহলে 15/11 ইন্টু আর, আর এসি অর্থাৎ এ আর সি প্রান্তের মধ্যে তুল্য। এই অঙ্কটা একটু বড় আছে, সবাই মোটামুটি একবার বুঝতে পেরে গেলে বুঝতে পারবে যে বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই হয়েছে, ডি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই হয়েছে। প্রতিটা জাংশন পয়েন্টে আমরা মোট কারেন্টটা কি হয়? শূন্য, সেটাই প্রমাণ করছি। কারণ এই দেখো ভি/আর মানে কি? কারেন্ট প্রতিটা, তাহলে এটা এফ বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করেছে। প্রতিটা পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে সব পয়েন্টের বিভবগুলো বা ভোল্টেজগুলো বের করে নিলাম, দিয়ে লাস্টে মোট কারেন্ট পেয়ে গেলাম, সেখান থেকে তুল্য রোধ বের করলাম। তাহলে এটা আমরা কোনটা বলবো? 15/11 আর, এটা হবে এটা সঠিক। নেক্সট দেখো, একটা পরিবাহী তারকে বৃত্তের আকারে বাঁকানো হয়েছে এবং সেটিকে অন্য একটি ঋজু পরিবাহী তার পিকিউ এর সাথে চিত্রানুযায়ী কাগজের তলে রাখা হলো। যদি পি থেকে কিউ এর দিকে তড়িৎ প্রবাহ হয়, দেখতে পাচ্ছ যে পি থেকে কিউ এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই দিকে যদি আমরা বুড়ো আঙুল রাখি, তাহলে দেখতে পাচ্ছ বুড়ো আঙুলটা যদি আমরা কারেন্টের ডিরেকশন, বাকি আঙুলগুলো কোন দিকে হচ্ছে? এইদিকে।
মানে ভিতর থেকে বাইরের দিকে। তাহলে চুম্বক ক্ষেত্র যেটা হবে এই বৃত্তের ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা কোন দিকে হবে? বাইরের দিকে। তাহলে বিটা হলো বাইরের দিকে, অর্থাৎ চুম্বক বলরেখাগুলো বাইরের দিকে নির্গত হবে। তাহলে লেন্স কি বলেছিল? সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। তাহলে ও ফ্লাক্সগুলোকে যদি বাইরের দিকে বেশি মাত্রায় বের হতে না দিতে চায়, তাহলে কি হবে? চুম্বক ক্ষেত্র ভিতরে হতে গেলে প্রবাহটা কোন দিকে হতে হবে? যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে আঙুল রাখো ঘড়ির কাঁটার দিকে, তাহলে এইদিকে যদি আমরা আঙুল রাখি, তাহলে দেখা যাবে যে বাকি আঙুলগুলো ভিতরের দিকে নির্দেশ করছে। তাহলে আর এই তারের জন্য চুম্বক ফ্লাক্স বাইরের দিকে আসছিল, আর এই বৃত্তের সেটাকে বাধা দেওয়ার জন্য কি করবে? ভিতরের দিকে চুম্বক ফ্লাক্স যাতে যে যায় আটকাবার জন্য, তাহলে কি হবে? ঘড়ির কাঁটার দিকে প্রবাহটা সেই জন্য তৈরি হবে। তাহলে বাধা দেওয়ার জন্য কি হবে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে অপশন এ হবে 15 সঠিক উত্তর। এরপর চলে আসো 16টা। 16 অঙ্কটা দেখতে পাচ্ছ যে একটা ভিটি লেখচিত্র দেওয়া আছে। প্রথমে 0 থেকে t/2 মানে হাফ সাইকেলে বার করতে হবে, তারপর t/2 থেকে টি ফুল সাইকেলে আরএমএস ভ্যালু বের করতে হবে। তাহলে 16টা, তাহলে ভি অ্যাভারেজ তার স্কোয়ার বের করবো। তাহলে 1/t কি করা হয়? 0 to t ভি স্কোয়ার ডিটি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 1/t, এবার একবারে তো 0 থেকে টিতে যায়নি, একটা পুরনো সাইকেল বা তে যায়নি ফুল সাইকেলে। তাহলে প্রথমে গেছিল কত না? 0 থেকে t/2। ছবি দেখলে বুঝতে পারবে যে প্রথমে কতটা গেছিল। প্রথমে দেখো 0 থেকে t/2, তারপরে গেছে t/2 থেকে টি। তাহলে প্রথমে 0 থেকে t/2 তে ভি স্কোয়ার ভি নট স্কোয়ার ডিটি করলাম, তারপর t/2 থেকে 0-তে ইন্টিগ্রেশন করলাম, সেখানে লিখলাম 0 ইন্টু ডিটি। তাহলে দেখো 0 থেকে t/2-তে ভোল্টেজ হচ্ছে ভি নট শীর্ষ মান, আর t/2 থেকে টিতে হয় ভোল্টেজের মানটা 0। কারণ এখানে দেখছো ফাঁকা, কিছু নেই। t/2 থেকে টিতে ভোল্টেজ 0, আর এখানে কত? শীর্ষ মান 0 থেকে t/2-তে হাইয়েস্ট এসছে ভি নট। তাই জন্য এখানটায় লিখলাম, যখন আমরা 0 থেকে t/2 যাচ্ছি ভি নট স্কোয়ার, আর t/2 থেকে 0-তে আমরা লিখলাম 0 ইন্টু ডিটি। সরি, এটা t/2 থেকে টি হবে, t/2 থেকে টি, 0 ইন্টু ডিটি। তাহলে 1/t ইন্টু এখানে কত পাবো? ভি নট স্কোয়ার, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটার কোনো কাজ নেই। তাহলে এখানটায় শুধু পাবো 1/t ভি নট স্কোয়ার ইন্টু ডিটির ভ্যালু, ডিটির ইন্টিগ্রেশন টি, আর টি এর ভ্যালু t/2 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে মোট আসছে টি টি ক্যান্সেল, ভি নট স্কোয়ার বাই 2। তাহলে ভি অ্যাভারেজ তার স্কোয়ার সমান পাওয়া গেল ভি নট স্কোয়ার বাই 2। এবার আরএমএস ভ্যালু বের করতে হয়। আরএমএস ভ্যালু মানে ভি আরএমএস সমান করা হয় এই যে অ্যাভারেজের যে স্কোয়ার তার রুট, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি যেটা বললাম। তাহলে এটা করলে রুট ওভার অফ ভি নট স্কোয়ার বাই 2, বা এটাকে লিখতে পারি ভি নট বাই √2। তাহলে এখানে অপশন বি হবে এটা সঠিক উত্তর। তাহলে প্রথমে ইন্টিগ্রেশন হলো 0 থেকে t/2, তারপর t/2 থেকে টিতে এখানে দেখতে পাচ্ছ ফাঁকা, মানে এখানে ভোল্টেজ কত? 0, আর এখানে শীর্ষ মান কত? ভি নট। তাই জন্য এটা ভি নট স্কোয়ার ডিটি, আর এটা 0 ইন্টু ডিটি করলেই অ্যান্সার চলে আসে। নেক্সট দেখো ডি এরটা। ডি এ বলেছে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, আর এত কুলম্ব মানের আধানকে এত বিন্দু থেকে এত বিন্দুতে নিয়ে যেতে কত কার্য করতে হবে। তাহলে প্রথমে তো একটা বল লাগবে, যে এখানে কত বল কাজ করছে। না, সেকশন নেই 17টা। তাহলে প্রথমে লিখে নিচ্ছি এফ সমান কে লিখা হয়? কিউ ইন্টু ই। এখানে কত কুলম আধান ছিল? 5 কুলম, আর ইলেকট্রিক ফিল্ড দেওয়া ছিল, 5 ইন্টু ইলেকট্রিক ফিল্ডের মান আছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে। এবার কার্য বের করতে বলেছে ডাব্লু সমান, ধরো এ থেকে বি বিন্দুতে নিয়ে যাব, কার্য ডাব্লু সমান এফ ডট ডি আর। তাহলে এফ মানে তো 5 ইন্টিগ্রেশন ওয়াই আই ক্যাপ
প্লাস এক্স জে ক্যাপ ইন্টু ডিআর। ডিআর এর জায়গায় আর ভেক্টরকে আমরা কিরকম লিখতে পারি, অবস্থান ভেক্টরকে এরকম আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ডিআর করতে গেলে আমরা এটাকে বলতে পারি যে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, মানে এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। তাহলে এখন লেখা যাবে এটা এ টু বি, তাহলে 5 ইন্টু এ টু বি ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। না, আই ডট আই মনে রাখবে, আই ডট আই সমান 1, সমজাতীয় যেগুলো থাকে জে ডট জে সমান 1 আর কে ডট কে সমান 1 হয়, আর বাকি যেগুলো হয় ধরো আই ডট জে 0, জে ডট কে এগুলো সব 0 হয়, কে ডট আই এগুলো সব আমরা 0। তাহলে এটাকে লিখলে আমরা লিখতে পারি যে 5 এ টু বি, এটা সমান কি বলতে পারি, না এটা হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স ওয়াই, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স ওয়াই দেওয়া আছে, কারণ দেখো এক্স একবার স্থির থাকবে ডেরিভেটিভ হবে ওয়াই এর, তাহলে এক্স ডিওয়াই এই, আবার প্লাস ওয়াই স্থির থাকবে এক্স এর ডেরিভেটিভ মানে ওয়াই ডিএক্স, সেটাই তো দেওয়া আছে এখানে। তাই জন্য এটাকে বলে দিলাম যে এটা ডেরিভেটিভ অফ এক্স ওয়াই আছে, অর্থাৎ এখান থেকে লেখা যাবে যে 5, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হয়, এক্স হয়, মানে 5xy, তাহলে এটা সমান এ টু বি। এবার এখানে পয়েন্টগুলো বসিয়ে দাও, 5xy কত থেকে কততে না 2,2 পয়েন্ট থেকে নিয়ে গেছিলাম এটাকে 4,1 বিন্দুতে। তাহলে প্রথমে কি আপার লিমিট বসাবো, 5 কমন থাক, 4 গুণিত ওয়াই বসাবো 1 মাইনাস এখানে বসাবো লোয়ার লিমিট কত, এক্স এর ভ্যালু 2 বসাবো আর ওয়াই এর ভ্যালু 2 বসাবো, তাহলে 4 মাইনাস 4 কত হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে জিজ্ঞেস করেছে কার্য কত হবে, 0। এত হাজার ভোল্ট সরবরাহকারী লাইনের সঙ্গে যুক্ত ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলী মানে সেকেন্ডারি কুণ্ডলী, যেটা ভোল্টেজ আর প্রবাহ দেওয়া আছে, কর্মদক্ষতা 80% হলে এটা, তাহলে অঙ্কটা কিভাবে করবো দেখো। তাহলে ট্রান্সফরমারের ইনপুট P1 আর আউটপুট P2, এটা ইনপুট এটা হচ্ছে আউটপুট। তাহলে P2 সমান কি দেওয়া আছে, P1 ইন্টু 80%, তাহলে এটা করলে P2 সমান কি আসবে 4/5 P1, বা এখান থেকে P2 মানে কি লিখা হয়, P সমান আইভি মানে I2 V2 সমান 4/5 ইন্টু I1 V1, P সমান VI যেহেতু লেখা হয়, P সমান VI সেই হিসাবে এটা আমরা লিখলাম এখানে। এবার I2 কারেন্ট দেওয়া ছিল কত 20 ইন্টু ভোল্টেজ কত 120, 4/5 ইন্টু I1 বের করতে হবে, V1 দেওয়া আছে 1000, তাহলে কাটাকাটি করে নাও, 20 দিয়ে 20 5 100, শূন্য একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, I1 সমান কত আসছে 3, তাহলে দেখো I1 কত অ্যাম্পিয়ার হবে না 3 অ্যাম্পিয়ার বা 3 একক। একটা চুম্বক শলাকা কোনো সুষম চুম্বক ক্ষেত্রে ওর অভিমুখে 90 ডিগ্রি কোণে অবস্থান করলে শলাকাটির উপর ক্রিয়াশীল টর্ক টাও, শলাকাটিকে আগের অবস্থানে আলফা কোণে ঘুরালে টর্ক হচ্ছে টাউ/2, তাহলে ডিগ্রিতে আলফার মান কত হবে, 19-এরটা। তাহলে টর্ক টাও সমান কি লেখা হয়, এম বি সাইন থিটা, তাহলে সেই জায়গায় লিখলাম এম বি সাইন 90 ডিগ্রি, প্রথম অবস্থান, প্রথম অবস্থান, তাহলে সাইন 91, তাহলে টাও সমান হচ্ছে এম বি। এবার সেকেন্ড অবস্থানে কি হয়ে গেল, দ্বিতীয় অবস্থান, দ্বিতীয় অবস্থানের টর্কটা টাউ/2 হয়ে গেছে, এবং এম বি সাইন 90 ডিগ্রি প্লাস আলফা হোক বা মাইনাস আলফা হোক, সেটা কস আলফাই হয়, তাহলে এটা সমান হয়ে যাবে এম বি কস আলফা টাউ/2 সমান, বা কস আলফা সমান আমরা কত পাবো, কস আলফা সমান হাফ, কারণ এম বি মানে টাউ হয়, টাউ টাউ ক্যান্সেল, তাহলে কস আলফা সমান হাফ, অর্থাৎ এটার অ্যান্সার কত হবে
কস আলফা যদি হাফ হয় তাহলে কস 60, তাহলে আলফার ভ্যালু আসবে 60। এখানে পারলে আরেকটা স্টেপ করে নিতে পারো যে এমবি মানে কি হয় টাও, তাহলে এটা সমান টাও কস আলফা বলতে পারি, দিলে টাও টাও ক্যান্সেল, কস আলফা সমান হাফ মানে কস 60, তাহলে আলফার ভ্যালু 60। তাহলে এখানে তারপর দেখো 1000 ডিগ্রি সি উষ্ণতা একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম, ওই ফিলামেন্টের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে কত ডিগ্রি উষ্ণতায় ফিলামেন্টের রোধ 200 ওহম হবে? তাহলে এটা কোন ফর্মুলা ইউজ করা হবে? না, আটটি সমান কত দাগ করবো আমরা? 20 দাগ। 20 দাগ। তাহলে কি বলতে পারি না, R2 সমান R1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে বলেছে পরে নাকি রোধটা 200 ওহম হবে, তাহলে R2টা 200 হবে, R1 100 বলা আছে, 1 প্লাস উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 0.005, T2 বের করতে হবে কত উষ্ণতায় হবে, আর T1 100। তাহলে এটাকে যদি সমাধান করা হয় তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে না, 100 দিয়ে কেটে দাও 2, 2 থেকে 1 বাদ দাও 1, আর 1 থেকে এটা বাদ ভাগ করলে 1/0.005 আসছে, আর এদিকে পড়ে থাকছে T2 মাইনাস 100। তাহলে এখান থেকে T2 পাওয়া যাবে, এটা যদি উপরে ওঠে, আচ্ছা এক কাজ করো, বা 5 বাই কত আসছে 1000, একবারে 3টে বাই 5 সমান T2 মাইনাস 100, তাহলে 5 দুগুণে 10, এটা 200 হয়ে যাচ্ছে, আর 200 প্লাস 100 T2 সমান কত আসবে 300। তাহলে এখানে বলেছে কত উষ্ণতায়, না 300 ডিগ্রি উষ্ণতা। এবার দেখো যে দুটি বস্তুকে যদি পরস্পরের সঙ্গে ঘষা হয় কোনটিতে কি জাতীয় আধান সৃষ্টি হবে? এবার এখানে একটা তালিকা দেওয়া আছে, তালিকাটা আমরা সবাই জানি যে পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবনাইট, বলে আছে একটা এবনাইট দণ্ডকে যদি আমরা পশম দিয়ে ঘষি, দেখো পশম দিয়ে ঘষবো এবনাইট, তাহলে পশম আগে আছে, তাহলে যে আগে থাকবে সে কি হয়ে যাবে পজিটিভ, তাহলে এ পজিটিভ আধান, আর এবনাইট কি আছে পরে, পশমের পরে আছে, তাহলে এ নেগেটিভ, তাহলে প্রথমটা পজিটিভ তারপর একটা নেগেটিভ। পরের প্রশ্ন দেখো, তারপরে আছে 22 দেখো একটা কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘষা হবে, কাঁচ দণ্ড কোথায় আছে দেখো, রেশম আগে আছে আর কাঁচ হচ্ছে তারও আগে আছে, তাহলে কাঁচ কি হবে পজিটিভ, তাহলে বলেছে কাঁচ দণ্ডে কি হবে, তাহলে অবশ্যই ধনাত্মক আধান হবে। নেক্সট একটা ছবি দেওয়া আছে দেখো, যে একটা ধাতব তারের প্রতি মিটার দৈর্ঘ্যে 2/π ওহম ওই তার দিয়ে চিত্রের মতো বৃত্তাকার রিং একটা তৈরি করা হলো। তাহলে এখানে বলেছে যে এপিবি বৃত্তচাপের রোধ কত হবে, তাহলে আগে এই বৃত্তচাপটার মোট রোধ আমরা বের করে নেব। তাহলে এই যে গোটা বৃত্তচাপটা, তাহলে একটা বৃত্ত মোট কত কোণ উৎপন্ন করছে 2π, এই কোণটা উৎপন্ন করছে, তাহলে টোটাল রোধ, মোট রোধ বের করব। তাহলে একক দৈর্ঘ্যের রোধ যদি এটা হয়, একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে 2/π, তাহলে মোট রোধ এই গোটা পরিধি বরাবর, তাহলে 2πr যদি বার করি, তাহলে এখানে আর মানে ব্যাসার্ধ, কত ব্যাসার্ধ 4 মিটার করে, তাহলে 2πr এই দৈর্ঘ্যে কত রোধ হবে না 2/π ইন্টু 2π × 4, তাহলে এখান থেকে পাবো পাই পাই ক্যান্সেল হবে, 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে মোট রোধ যেটা টোটাল যে রেজিস্ট্যান্স আর সেটা কত হয়ে গেল, এই বৃত্তটা 16। এবার এ কিউবি বৃত্তচাপের রোধ, তাহলে এই যে অংশটা এ কিউবি, এ কিউবি, এ কিউবি এর রোধ কিভাবে পাবো, এ কিউবি বৃত্তচাপের যদি রোধ বের করতে হয় সেটাকে আমি বলে দিচ্ছি R1, ধরে নিচ্ছি R1 সমান কি বলবো, তাহলে এই যে বৃত্তটা, একটা বৃত্ত, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে দেখো কেবলমাত্র এই অংশটা, এই যে বাকি যে অংশটা এপি, এইখান থেকে এইটা নয় কি, এই যে এইটা, এই যে এইখান থেকে, তাহলে মোট একটা বৃত্ত হয় 4 ভাগে ভাগ সুষমভাবে, তার মধ্যে 3 ভাগ হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে 3 ভাগ, তাহলে 3 ভাগ
আছে 4 ভাগে, ইন্টু মোট রোধ কত 16, তাহলে 4 4 16, 4 3 12। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার রোধ কত হয়ে গেল 12। এবার এই জায়গাটা কত, না এই জায়গাটা হচ্ছে গোটা বৃত্তের কত 1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ, ওটাকে R2 যদি ধরি, তাহলে 4 ভাগের 1 ভাগ হলে 16 মোট, তাহলে 4 4 16, তাহলে 4 ওহম। তার মানে এইটুকু অংশটা রোধ হয়ে গেল 4 ওহম। তাহলে এটাই জিজ্ঞেস করেছিল যে এপিবি বৃত্তচাপের রোধ কত হবে 4 ওহম, আর এ কিউবি বৃত্তচাপের রোধ কত হবে, এ কিউবি, এ কিউবি কত এসছে, এ কিউবি বৃত্তচাপের রোধ 12 ওহম। তাহলে এই অপশনটা একটু ভুল আছে, এটা 12 ওহম। নেক্সট বলেছে যে এদের মধ্যে তুল্য রোধ কত হবে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ যদি বের করতে হয়, তাহলে দেখো যে বৃত্তচাপের তুল্য রোধ বের করতে গেলে এটা ধরো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, তাহলে এখানে ধরো R1 যা পেয়েছিলাম, R1 পেয়েছিলাম কত 12, R2 কত পেয়েছিলাম 4 4 ওহম, আর মাঝ বরাবর রোধটা কত হবে, এই ছবিটাকে যদি আমরা খুলি, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টটাকে যদি খুলে এরকম ভাবে ভাবা হয়, ভাগ করা হয়, তাহলে এ আর বি মিলে মোট ব্যাস কত হবে 4 4 8 মিটার, মানে ব্যাসার্ধ যদি 4 মিটার হয়, টোটাল হবে 8 মিটার। তাহলে 1 মিটারের রোধ হয় কত, না 1 মিটারের রোধ হয় 2/পাই ওহম, তাহলে 8 মিটারের রোধ কত হবে 2/পাই ইন্টু 8। তাহলে এরা সব পরস্পর কি আছে, সমান্তরালে আছে, উপরের অংশের রোধ নিচের, আর এটা মাঝের, তাহলে তিনটা অংশ পরস্পর সমান্তরাল আছে। তাহলে আমি বলতে পারি যে তুল্য রোধ 1/r ইকুইভ্যালেন্ট সমান লেখা যেতে পারে 1/12 প্লাস হচ্ছে 1/16/পাই প্লাস হচ্ছে 1/4। তাহলে এটা করলে আসবে, এদের যে লসাগুটা আসবে 12 16, আর ইকুইভ্যালেন্ট সমান, আর ইকুইভ্যালেন্ট সমান পাওয়া যাবে, হিসাব করবে তোমরা 48/16 প্লাস 3 পাই। তাহলে এখানে যে তুল্য রোধটা আসবে 48/16/3, তাহলে এটা হবে এটার অ্যান্সার 48/16/3। নেক্সট দেখো একটা হিস্টেরেসিস লুপ দেওয়া আছে, তাহলে বিএইচ যে লুপটা দেওয়া আছে, এখানে জিজ্ঞেস করেছে যে বিএইচ লুপের ক্ষেত্রফল কি নির্দেশ করে। তাহলে এখানে আমরা কোনটা করব, এটা হচ্ছে 26-এর টা। তাহলে 26-এরটা কি হবে, না অয়স্চুম্বক পদার্থের প্রতি চক্রে কতটা শক্তির অপচয় ঘটছে। তাহলে যত বেশি হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি হবে, তার অপচয় তত বেশি হবে। নেক্সট হচ্ছে বিএইচ লুপের ও আর অংশটা, ও থেকে আর, ও থেকে আর, মানে এই যে অংশটা ও আর অংশটা কি নির্দেশ করে, না ও আর অংশটা নির্দেশ করে পদার্থটির সহনশীলতা। তাহলে ও থেকে আর এই অংশটা কি নির্দেশ করবে, সহনশীলতা, ও আর হচ্ছে সহনশীলতা নির্দেশ করে। নেক্সট হচ্ছে ও কিউ অংশটা কি নির্দেশ করে, না ও কিউ অংশটা, ও থেকে কিউ এটা হচ্ছে ধারণ ক্ষমতা নির্দেশ করে, ও থেকে কিউ। তাহলে এটাকে আমরা বলতে পারি পদার্থটির ধারণ ক্ষমতা নির্দেশ করবে। চারের দেখা দেখো এলসিআর সার্কিট দেওয়া আছে, আর টার দেওয়া আছে। তাহলে এটা প্রথমে বের করে নিতে হবে ধারকের ধারকত্বের মান কত, অনুনাদি কম্পাঙ্ক, মানে অনুনাদ শর্তে কি হয় ওমেগা এল সমান 1/ওমেগা সি, আর সি সমান কি লেখা যেতে পারে 1/ওমেগা স্কোয়ার এল। এটা আবার আই সমান লেখা হয়ে থাকে VR/আর। তাহলে VR কত 60, আর আর হচ্ছে 120, মানে 0.5 হচ্ছে কারেন্ট পেয়ে গেলাম। আর এল সমান কত লিখতে পারি, 40/0.5 আই ইন্টু 4 ইন্টু 10⁵ রেডিয়ান পার সেকেন্ড। তো এটা করলে আসছে এল এর ভ্যালু 2 ইন্টু
10⁻⁻⁴ মতো আসে। এল মানেও কি একটা রোধের মতো বলতে পারি, তাহলে সেটা মানেও তো আমরা ভাবতে পারি যে V/R। আর এখানে আর এর জায়গায় কি লেখা হয়, আর এল এর জায়গায় ওমেগা এল, সেটাই এখানে লেখা হয়েছে। নেক্সট সি সমান এখানে কত পাবো, না সি সমান হচ্ছে 1/2 ইন্টু 10⁻⁻⁴, সাথে ছিল ওমেগা স্কোয়ার, মানে 4 স্কোয়ার হয়ে গেল 16, আর এটা হয়ে যাবে 5টা 10⁻10। তাহলে এটা করলে আসছে 1/32 মাইক্রোফ্যারাড, 1/32 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে ধারকত্ব। এল এর ভ্যালু আসছে 2 ইন্টু 10⁻⁻⁴, তার মানে এটাকে লিখতে পারি কত, 0.2 মিলি হেনরি। আর আর কি বের করতে বলেছে এখান থেকে, ওমেগা এল দরকার। আচ্ছা, সাবেশাঙ্ক চেয়েছিল, তাহলে এটা হয়ে গেল 0.2 মিলি হেনরি। এখান থেকে লেখা যেতে পারে এক ধাপ কমালে 0.2 ইন্টু 10⁻³ হেনরি, বা বলতে পারি 0.2 মিলি হেনরি। নেক্সট দেখো, এখানে প্রদত্ত চিত্রে একটা সমতল পাত দেখানো হয়েছে, 3টি আধানের তলমাত্রিক ঘনত্ব এরকম দেওয়া আছে। তাহলে এই বরাবর একটা অক্ষ কল্পনা করে নাও, ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ। তাহলে এদিকে সিগমার ভ্যালু 0, এখানে হচ্ছে প্লাস, তাহলে এটা প্লাস সিগমা। এই তলে কত, মাইনাস সিগমা আবিষ্ট হচ্ছে। আবার এই তলে কত, মাইনাস সিগমা, দিলতে মোট কত হয়ে গেল, -2 সিগমা। আর এদিকে হচ্ছে প্লাস সিগমা, আর এদিকে সিগমার ভ্যালু 0, এদিকে 0, আর এখানটায় হচ্ছে প্লাস সিগমা। এবার তড়িৎ ক্ষেত্র বার করো। তাহলে একের জন্য ও 4-এর জন্য তড়িৎ ক্ষেত্র কি হবে, তড়িৎ ক্ষেত্র একের জন্য আর 4-এর জন্য 0 হবে। এই যে যদি দেখো, তাহলে একের জন্য আর 4-এর জন্য 0। এখানে যদি দেখি, তাহলে এখানে আমরা কি রাখবো, একটা একক ধনাত্মক আধান রাখবো, আর একে কি করবে, এই বরাবর বিকর্ষণ করবে। আর এই যে মাইনাস যে আছে আধানটা, সেও কি করবে, ওকে এই বরাবর আকর্ষণ করবে। তাহলে পজিটিভ আই অ্যাক্সিস বরাবর দুটো তড়িৎ ক্ষেত্র কাজ করবে, তাহলে যোগ করে দিলেই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে 2 নম্বর অঞ্চলে তড়িৎ ক্ষেত্র। তাহলে 2 নম্বর অঞ্চলের যে তড়িৎ ক্ষেত্রটা হবে, সেটা কি লিখবো, σ/2ε0 আই ক্যাপ প্লাস σ/2ε0 আই ক্যাপ, কারণ ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে, তাহলে মোট আসছে σ/ε0 আই ক্যাপ। আর 3 নম্বর অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্রটা হবে, সেটাকে কি লেখা যাবে, না σ/2ε0। 3 নম্বরেরটা যদি আমরা দেখি, ছবি দেখো 3 নম্বরে, তাহলে এখানে যদি দেখি, এখানে যে একক ধনাত্মক আধানটাকে ও এই মাইনাসটাকে এদিকে আকর্ষণ করবে, আর এই যে প্লাসটা ওকে কোন দিকে বিকর্ষণ করবে, এইদিকে, অর্থাৎ দুটোই কি হবে, নেগেটিভ আই অ্যাক্সিস বরাবর হবে। তার জন্য কি হবে, এখানে মাইনাস আই ক্যাপ দেব, প্লাস অফ σ/2ε0 মাইনাস আই ক্যাপ। তাহলে এটা করলে পাবো σ/ε0 মাইনাস আই ক্যাপ। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, না ডি। তাহলে একের জন্য আসবে 0, 2-এর জন্য আসবে σ/2ε0, 3-এর জন্য আসবে σ/2ε0। তাহলে এখানটা দেখে নেবে, 2-এর জন্য বি, 3-এর জন্য বি, আবার 4-এর জন্য সি। নেক্সট আছে রোধকের প্রান্তীয় বিভব প্রভেদ কিসে নির্ণয় করা হয়। তাহলে রোধকের প্রান্তীয় বিভব প্রভেদ দেখো, একে প্রান্তীয় বিভব প্রভেদ ভোল্টমিটারের সাহায্যে। তড়িৎ প্রবাহের অভিমুখ কিসের সাহায্যে নির্ণয় করা হবে, গ্যালভানোমিটারের বিক্ষেপ থেকে তড়িৎ প্রবাহের ডিরেকশন আমরা দেখি। কোষের তড়িৎ চালক বল নির্ণয় করা হয় কিসের সাহায্যে, পোটেনশিওমিটার। আর গ্যালভানোমিটারের প্রবাহ বিপদ সীমা নিচে রাখতে আমরা একটা সারণ যোগ করি। তাহলে এইটা হবে এটার সঠিক উত্তর। নেক্সট দেওয়া আছে হেনরি
তার মাত্রা কত হবে, ওয়েবার তার মাত্রা কত হবে। তাহলে চলো এগুলোর মাত্রাগুলো বের করে নেওয়া যাক। 32, 33-এর দাগ, 33-এর দাগ। প্রথমে ধরো হেনরি, তাহলে ই সমান আমরা কি শিখেছি, হাফ এল আই স্কোয়ার। তাহলে এল সমান লিখতে পারি যে 2e/i²। এল মানে হচ্ছে সাবেশাঙ্ক, আর সাবেশাঙ্কের একক কি হয়ে থাকে, হেনরি। তাহলে ই এর মাত্রা আর মানে শক্তির মাত্রা, ই মানে এনার্জি, শক্তি আর কার্যের মাত্রা সেম, কত, ml², T⁻², আর কারেন্টটা তো I²। তাহলে এটা সমান কি লেখা যাবে, ml², I⁻², T⁻²। নেক্সট ওয়েবার, ওয়েবার হচ্ছে ফ্লাক্সের মাত্রা। ওয়েবারকে আমরা ফ্লাক্স বলতে পারি, বা এখানে আমরা লিখতে পারি কি, ফাই সমান হয় BA, আর এ হচ্ছে যেখানে ক্ষেত্রফল। আবার চুম্বক বল আমরা কি জানি, এফ সমান কি লেখা হয় থাকে, BIL, এটা, বা বি সমান কি লেখা হয়, F/IL। আর এফ এর মাত্রা কত, ml⁻², আই এর মাত্রা তো আই, লিখতে পারি এলটা এল। তাহলে এখান থেকে কত আসবে, mi⁻1 আর T⁻²। এবার ফাই সমান লেখা হয় B × A। তাহলে বিটা তো পেয়ে গেলাম, তাহলে ফাই সমান B × A মানে mi⁻1 T⁻², এটা হলো বি, আর এ মানে তো ক্ষেত্রফল L²। তাহলে এটা করলে কত হয়ে যাচ্ছে, ml², T⁻², I⁻1। নেক্সট আছে টেসলা। টেসলা বি এর একক হয়ে থাকে, তাহলে টেসলার মাত্রা কি হবে, mi⁻1 T⁻²। তাহলে এখানে যদি আমরা ম্যাচিং করাই, তাহলে কোন অপশনটা হবে না, সি এর অপশনটা সঠিক হবে। নেক্সট দেখো, স্থির চুম্বক ক্ষেত্রের দরুন তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। তড়িৎবাহী তারের সন্নিহিত চুম্বক শলাকার বিক্ষেপ কি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অর্থাৎ 2-এরটা এ। তাহলে এটা প্রত্যেকটা যে ল আছে আমাদের, সেখান থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এইখানে আমাদের 34-এর দাগেরটা আমরা কত আনসার করব না, 34-এরটা আমরা বলবো বি। একেরটা কি হবে, লেনজের বামহস্ত নিয়ম, যে বলটা ক্রিয়াশীল। 2-এরটা কি লিখতে পারি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। 3-এরটা কি হবে, 3-এরটা হবে ম্যাক্সওয়েলের কর্স্কু নিয়ম, যদি আমাকে বলরেখার ডিরেকশন দেখতে হয়। আর তড়িৎবাহী তারের সন্নিহিত বাহু অনুযায়ী 4-এরটা হবে বি। নেক্সট এখানে দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে কিছু বলরেখা দেওয়া। তাহলে এখানে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে নির্গত হয়। তাহলে এটা হচ্ছে একক ধনাত্মক আধান, একটা একক বিচ্ছিন্ন ধনাত্মক আধান। এখানটায় দেওয়া উচিত ছিল নেগেটিভ আধান, এবং এখানে বলরেখাগুলো প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ আধানের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা ঋণাত্মক বিচ্ছিন্ন আধান। আর এখানে প্লাস থেকে বেরাবে, তাহলে এখানে দুটো প্লাস আছে, সেখান থেকে বেরাচ্ছে। তাহলে এটার জন্য আসবে দুটি সমপরিমাণ সমজাতীয় আধান, অর্থাৎ এটা 2 হবে। আর এটা হচ্ছে প্লাস থেকে বেরাচ্ছে, এটা প্লাস হবে, আর এখানে প্রবেশ করছে মানে এটা মাইনাস হবে। দুটো সমজাতীয় বিপরীত আধান, 3। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ। তাহলে এইটা গেল আমাদের টোটাল 4 নম্বর যে মকটা ছিল তার সম্পূর্ণ সলিউশন।